অনেক দিন আগের কথা। তখন গ্রামগুলো ছিল আরও সবুজ, নদীগুলো ছিল আরও চঞ্চল, আর মানুষের মন ছিল আরও সরল। এমনই এক গ্রামের নাম ছিল সোনাঝুরি। নদীর ধারে সবুজ ধানের ক্ষেতের মাঝে এক টুকরো ছবির মতো সুন্দর ছিল সেই গ্রাম। গ্রামের মানুষগুলো ছিল খুব সাধারণ, তাদের স্বপ্নগুলোও ছিল খুব ছোট ছোট। ভালো ফসল, দুটো পয়সার মুখ দেখা, আর ছেলে মেয়েদের বিয়ে দেওয়া, এইটুকুই ছিল তাদের পৃথিবী। এই সোনাঝুরি গ্রামেই থাকত এক কিশোর, নাম তার অবিনাশ। অবিনাশের দুনিয়ায় আর কেউ ছিল না, ছিল শুধু তার বৃদ্ধা ঠাকুমা ক্ষীরোদা দেবী। বাবা মাকে অবিনাশ ছোটবেলায় এক মহামারীতে হারিয়েছিল। সেই থেকে ঠাকুমাই তার সব। ঠাকুমার আঁচলের ছায়াতেই তার বেড়ে ওঠা। তাদের ছোট্ট মাটির ঘর, সামনে এক ফালি উঠোন আর একটা তুলসী মঞ্চ, এই নিয়েই ছিল তাদের সংসার। অবিনাশ গ্রামের অন্য ছেলেদের মতো ছিল না। সে মাঠে ঘাটে খেলতে যেত না, মারামারি করত না, এমনকি গাছে উঠে আম চুরি করার দলেও সে ছিল না। সে ছিল শান্ত, চুপচাপ আর স্বপ্নবাজ। ঘণ্টার পর ঘণ্টা সে নদীর ধারে বসে আকাশ দেখত। মেঘেদের ভেসে যাওয়া, পাখির উড়ে যাওয়া, নদীর স্রোতের বয়ে চলা, এই সবই তাকে মুগ্ধ করত। সে ভাবত এই বিশাল পৃথিবীর কত কিছুই না তার অজানা। তার এই স্বভাবের জন্য গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো পাগলাটে, কেউ বলতো অকাজের ঢেকি। গ্রামের মোড়লের ছেলে দামোদর তাকে দেখলেই ব্যঙ্গ করে বলতো, কিরে অবিনাশ, আজও কি আকাশে নিজের নাম খুঁজছিস? অবিনাশ কিছু বলতো না, শুধু একটা ম্লান হাসি দিয়ে সেখান থেকে চলে আসতো। তার সব দুঃখ, সব অভিমান সে এসে বলতো তার ঠাকুমাকে। ক্ষীরোদা দেবী ছিলেন খুব জ্ঞানী একজন মানুষ। তিনি অবিনাশের মাথায় হাত বুলিয়ে বলতেন, যারা স্বপ্ন দেখতে জানে না তারাই স্বপ্নবাজদের নিয়ে হাসে। তুই তোর স্বপ্নটাকে যত্ন করে রাখিস দাদু ভাই। মনে রাখবি, যে বীজ মাটির গভীরে চুপ করে থাকে, একদিন সেই মহিরুহ হয়ে আকাশে মাথা তোলে। ঠাকুমার এই কথাগুলোই ছিল অবিনাশের একমাত্র শক্তি। একবার পৌষ মাসে সোনাঝুরি গ্রামে এক বিরাট মেলা বসল। দূর দূরান্ত থেকে কত লোক এলো, কত দোকানপাট বসল। নাগরদোলা, পুতুল নাচ, জিলিপির দোকান, সব কিছুতে গ্রামটা যেন উৎসবে মেতে উঠল। অবিনাশ তার ঠাকুমার হাত ধরে মেলায় ঘুরতে গেল। ঘুরতে ঘুরতে এক দোকানে সে থমকে দাঁড়ালো। দোকানটা ছিল এক বৃদ্ধ কারিগরের। তিনি কাঠ আর লোহা লক্কর দিয়ে অদ্ভুত সুন্দর সব জিনিস বানাতেন। কিন্তু অবিনাশের চোখ আটকে গেল একটা ছোট্ট বাক্সের ওপর। বাক্সটা খুলতেই ভেতর থেকে একটা মিষ্টি সুর বেজে উঠল, আর একটা ছোট্ট পরী ঘুরতে লাগলো। ওটা ছিল একটা মিউজিক বক্স। অবিনাশ এমন জিনিস আগে কখনো দেখেনি। সে অবাক হয়ে দেখছিল কিভাবে কতগুলো ছোট্ট ছোট্ট যন্ত্রাংশ একসাথে মিলে এমন সুন্দর সুর তৈরি করছে। সেই রাত থেকে অবিনাশের ঘুম চলে গেল। তার মাথায় শুধু ওই বাক্সটাই ঘুরতে লাগলো। সে ঠিক করলো সেও এমন কিছু একটা বানাবে, কিন্তু শুধু একটা ছোট্ট বাক্স নয়, সে বানাবে বিশাল কিছু, এমন একটা জিনিস যা পুরো গ্রামকে আনন্দ দেবে। তার মাথায় এক অদ্ভুত স্বপ্ন এসে বাসা বাঁধল। সে সোনাঝুরি গ্রামের জন্য একটা বিশাল ঘড়ি বানাবে, কিন্তু সেটা সাধারণ ঘড়ি হবে না। সেই ঘড়ি ঘণ্টা বাজিয়ে সময় বলবে না, প্রতি ঘণ্টায় একটা নতুন মিষ্টি সুর বাজিয়ে সময় জানাবে। গ্রামের মানুষ যখন মাঠে কাজ করবে, শিশুরা যখন খেলবে, তখন সেই সুর তাদের মন ভালো করে দেবে। পরের দিন থেকেই শুরু হলো অবিনাশের অভিযান। সেই গ্রামের এদিক ওদিক থেকে পরিত্যক্ত কাঠ, লোহা, টিনের টুকরো, পুরনো যন্ত্রাংশ যা পেত কুড়িয়ে আনত।
তার ঘরের পেছনের ছোট্ট চালাঘরটা হয়ে উঠল তার কারখানা। গ্রামের লোকেরা তাকে আবর্জনা কোড়াতে দেখে আরও বেশি করে হাসতে লাগল। দামোদর তো তাকে ভাঙাড়িলা বলে ডাকতে শুরু করল। অবিনাশের তাতে কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে তার নিজের জগতে মগ্ন। দিনরাত সে ওই সব জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করত, কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। সে তো কিছুই জানত না। কিভাবে ঘড়ি কাজ করে, কিভাবে সুর তৈরি হয়, সবটাই তার কাছে ছিল এক রহস্য। বারবার চেষ্টা করেও সে ব্যর্থ হচ্ছিল। একদিন হতাশ হয়ে সে তার ঠাকুমার কোলে মাথা রেখে বলল, আমার দ্বারা বোধহয় কিছুই হবে না ঠাকুমা, আমি একটা আস্ত বোকা। ঠাকুমা তার চুলে বিলি কেটে দিতে দিতে বললেন, একটা গল্প শুনবি? এক ছোট্ট টুনটুনি পাখির গল্প। অবিনাশ মুখ তুলে তাকালো। ঠাকুমা বলতে শুরু করলেন, এক বনে এক টুনটুনি পাখি ছিল। সে ঠিক করল সে এমন একটা বাসা বানাবে যা তাকে ঝড় জল থেকে বাঁচাবে। সে একটা করে কুটো আনত আর বাসা বুনত। বনের সব পশু পাখি তাকে দেখে হাসত। হাতি বলতো, তোর এই এক কুটোতে কি হবে? বাঁদর বলতো, তোর বাসা তো এক ফুঁয়ে উড়ে যাবে। কিন্তু টুনটুনি কারো কথায় কান দেয়নি। সে দিনের পর দিন একটা একটা করে কুটো এনে বাসা বুনেই চলল। তারপর একদিন এলো ভয়ঙ্কর ঝড়। বড় বড় গাছের ডালপালা ভেঙে পড়তে লাগলো। সবাই ভয়ে কাঁপতে লাগলো। কিন্তু সেই ছোট্ট টুনটুনির বাসাটা এমনভাবে বোনা ছিল যে ঝড়ে তার কিছুই হলো না। কারণ সে বাসাটা শুধু কুটো দিয়ে বানায়নি, বানিয়েছিল তার ধৈর্য আর বিশ্বাস দিয়ে। গল্পটা শুনে অবিনাশের চোখে এক নতুন চমক দেখা দিল। সে বুঝল তাকেও ওই টুনটুনি পাখির মতোই ধৈর্য ধরতে হবে। শুধু চেষ্টা করলেই হবে না, তাকে শিখতে হবে। তার মনে পড়ল গ্রামের শেষ প্রান্তে থাকা এক বৃদ্ধ কারিগরের কথা। নাম তার হরিনাথ। লোকটা ছিল খুব রাগী আর একাকী। কারোর সাথে মিশত না। সবাই বলতো তার নাকি মাথা খারাপ। কিন্তু অবিনাশ শুনেছিল হরিনাথ নাকি একসময় শহরের নামকরা কারিগর ছিল। অনেক সাহস সঞ্চয় করে একদিন অবিনাশ গেল হরিনাথের বাড়ি। ভাঙাচোরা একটা বাড়ি, চারপাশে জঙ্গল। অবিনাশকে দেখে হরিনাথ তো রেগেই আগুন। কে তুই? কি চাস এখানে? দূর হ। অবিনাশ ভয়ে ভয়ে তার স্বপ্নের কথা বলল। সে একটা সুরের ঘড়ি বানাতে চায়। শুনে হরিনাথ হো হো করে হেসে উঠল। তোর মতো ছেলে বানাবে ঘড়ি? যা, বাড়ি গিয়ে খেলা কর। কিন্তু অবিনাশ হাল ছাড়ল না। সে প্রতিদিন হরিনাথের বাড়ির দরজায় গিয়ে বসে থাকত। কিছু বলতো না, শুধু চুপ করে বসে থাকত। একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ কেটে গেল। একদিন হরিনাথ বিরক্ত হয়ে বলল, তোর কি আর কোনো কাজ নেই? কেন এখানে পড়ে আছিস? অবিনাশ শান্ত গলায় বলল, আমি শিখতে এসেছি। আপনি যতক্ষণ না শেখাবেন আমি এখানেই বসে থাকব। হরিনাথের কঠিন মনটা বোধহয় একটু গলল। সে অবিনাশের চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল অদম্য জেদ আর সততা। সে একটা পুরনো মরচে পড়া যন্ত্র বের করে অবিনাশের দিকে ছুঁড়ে দিয়ে বলল, যা, এটাকে খুলে আবার আগের মতো করে লাগিয়ে দেখা। যদি পারিস তবেই কথা হবে। সেই যন্ত্রটা ছিল খুব জটিল। অবিনাশ সেটাকে নিয়ে তার খানায় ফিরে এলো। 3 দিন 3 রাত না ঘুমিয়ে না খেয়ে সে ওটার পেছনে পড়ে রইল। অবশেষে 4র্থ দিনের মাথায় সে সফল হলো। যন্ত্রটা হাতে নিয়ে সে আবার হরিনাথের কাছে গেল। হরিনাথ তো অবাক। এইটুকু ছেলে কোনো সাহায্য ছাড়া এই কাজটা করে ফেলল। সে বুঝতে পারল এই ছেলের মধ্যে সত্যিই কিছু আছে। সেই দিন থেকে শুরু হলো অবিনাশের আসল শিক্ষা। হরিনাথ তাকে শেখাতে লাগলো যন্ত্রপাতির কাজ, ঘড়ির কলকবজা, সুরের বিজ্ঞান, সব কিছু। অবিনাশের স্বপ্নবাজ মন আর হরিনাথের অভিজ্ঞতা মিলে মিশে একাকার হয়ে গেল। ধীরে ধীরে অবিনাশের স্বপ্নটা একটা আকার নিতে শুরু করল। সে কাঠ আর লোহা দিয়ে একটা কাঠামো বানালো। ছোট ছোট যন্ত্রাংশ দিয়ে তৈরি করল ঘড়ির ইঞ্জিন।
বিভিন্ন ধাতুর পাত দিয়ে সে তৈরি করল এমন একটা ব্যবস্থা যা থেকে বিভিন্ন সুর বেরিয়ে আসবে। কিন্তু একদিন এক বিরাট বিপর্যয় ঘটল। বর্ষার এক ভয়াল রাতে প্রচণ্ড ঝড়ে তার চালাঘরটা ভেঙে পড়ল। তার এতদিনের পরিশ্রম, তার বানানো কাঠামো সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল। পরদিন সকালে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে অবিনাশের মনে হলো তার স্বপ্নটাও বুঝি এভাবেই ভেঙে চুরমার হয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। এবার আর ঠাকুমার কোনো সান্ত্বনায় তার মনকে শান্ত করতে পারছিল না। তার মনে হচ্ছিল দামোদর আর গ্রামের লোকেরাই ঠিক। সে একটা পাগল, একটা স্বপ্নবাদ ছাড়া আর কিছুই নয়। ঠিক সেই সময়েই ঘটল এক ঘটনা যা সব কিছু বদলে দিল। সোনাঝুরি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটাতে প্রতি বছর বর্ষায় বন্যা হতো, কিন্তু সেবার নদীর জলস্তর এমনভাবে বাড়তে লাগল যা আগে কখনো দেখা যায়নি। নদীর ওপারের পাহাড় থেকে বৃষ্টির জল হু হু করে নেমে আসছিল। গ্রামের মোড়ল আর বয়স্করা বুঝলেন এবার এক ভয়ঙ্কর বন্যা আসতে চলেছে। কিন্তু এত অল্প সময়ে পুরো গ্রামের মানুষকে কিভাবে সতর্ক করা হবে? গ্রামের বিপদ সংকেত দেওয়ার জন্য যে ঘণ্টাটা ছিল সেটা বাজিয়ে সবাইকে খবর দিতে অনেক সময় লেগে যাবে। ততক্ষণে হয়তো সর্বনাশ হয়ে যাবে। সবাই যখন দিশেহারা, তখন বিধ্বস্ত অবিনাশের মাথায় হঠাৎ একটা বিদ্যুৎ খেলে গেল। সে দৌড়ে গেল মোড়লের কাছে, হাঁপাতে হাঁপাতে বলল, আমি সবাইকে এক মুহূর্তে সতর্ক করতে পারি? মোড়ল আর গ্রামের লোকেরা অবাক হয়ে তার দিকে তাকালো। দামোদর ব্যঙ্গ করে বলল, তুই তুই আমার কি করবি? অবিনাশ বলল, আমার সুরের ঘড়ি, ওটা এখনো সম্পূর্ণ হয়নি, কিন্তু ওটার সুর অনেক দূর থেকে শোনা যায়। আমি যদি ওটাকে কোনো বিপদ সংকেতে সুর বাজাতে পারি তাহলে সবাই শুনতে পাবে। মোড়লের কাছে আর কোনো উপায় ছিল না। তিনি অ্যাপেলপিস্ট ম্যান্টে বললেন, ঠিক আছে, তুই চেষ্টা করে দেখ। এবার আর অবিনাশ একা ছিল না। তার কথা শুনে গ্রামের জোয়ান ছেলেরা সবাই ছুটে এলো। যে দামোদর তাকে নিয়ে হাসাহাসি করত সেই সবার আগে এগিয়ে এসে বলল, বল অবিনাশ, আমাদের কি করতে হবে? এক নতুন উদ্দীপনায় সবাই মিলে কাজে লেগে গেল। অবিনাশের ভাড়া যন্ত্রপাতিগুলোকে বের করে আনা হলো। গ্রামের সবচেয়ে উঁচু অশ্বত্থ গাছটার উপর সবাই মিলে তাড়াতাড়ি একটা মাচা তৈরি করল। অবিনাশ তার সঙ্গীদের নিয়ে অবিশ্বাস্য দ্রুততায় ঘড়ির যন্ত্রটাকে সেখানে স্থাপন করল। সে একটা বিশেষ বিপদ সংকেতের সুর তৈরি করল যা ছিল খুব তীক্ষ্ণ এবং জোরালো। নদীর জল তখন গ্রামের সীমানায় ঢুকতে শুরু করেছে। অবিনাশ তার যন্ত্র চালু করে দিল। সঙ্গে সঙ্গে এক অদ্ভুত কিন্তু তীব্র সুর গোটা গ্রামে ছড়িয়ে পড়ল। সেই সুর শুনে যারা ঘুমিয়েছিল তারা জেগে উঠল, যারা ঘরের ভেতর ছিল তারা বেরিয়ে এলো। সবাই বুঝতে পারল কোনো একটা বিপদ আসন্ন। মোড়লের নির্দেশে সবাই তাদের গরু বাছুর আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গ্রামের উঁচু টিলার দিকে দৌড়াতে লাগলো। এর কিছুক্ষণ পরেই এক বিশাল জলের স্রোত এসে পুরো গ্রামটাকে ভাসিয়ে নিয়ে গেল। ঘর বাড়ি ক্ষেত খামার সব জলের তলায়, কিন্তু গ্রামের একটাও মানুষের বা পশুর প্রাণহানি হলো না। সবাই সুরক্ষিত ছিল, শুধু অবিনাশের ওই সুরের ঘড়ির জন্য। বন্যা কেটে যাওয়ার পর যখন সবাই গ্রামে ফিরে এলো তখন দৃশ্যটা ছিল ভয়াবহ, কিন্তু কারো মনে দুঃখের চেয়েও বেশি ছিল এক রাশ কৃতজ্ঞতা। যে ছেলেটাকে সবাই পাগল বলতো আজ সেই তাদের সবার জীবন বাঁচিয়েছে। গ্রামের মোড়ল সবার সামনে অবিনাশকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখে ছিল জল। তিনি বললেন, আমরা তোমাকে চিনতে ভুল করেছি বাবা, তুমি পাগল নও, তুমি এই গ্রামের গৌরব। দামোদর লজ্জিত হয়ে অবিনাশের কাছে ক্ষমা চাইল। এরপর পুরো গ্রাম মিলে অবিনাশের স্বপ্নকে সত্যি করার জন্য এগিয়ে এলো। সবার সাহায্যে গ্রামের ঠিক মাঝখানে একটা উঁচু মিনার তৈরি করা হলো। সেই মিনারের উপর স্থাপন করা হলো অবিনাশের সেই সুরের ঘড়ি। এবার আর সেটা শুধু বিপদ সংকেত দেয় না, প্রতি ঘন্টায় সময় জানানোর জন্য এক একটা মিষ্টি সুর বাজায়। সকালবেলায় বাজে ভোরের আগমনী সুর, দুপুরে ক্লান্ত কৃষকের জন্য বাজে শান্ত কোনো সুর, আবার সন্ধ্যায় ঘরে ফেরা মানুষের জন্য বাজে
এক ভালোবাসার সুর। সোনাঝুরি গ্রামটা বদলে গেল। অবিনাশের সুরের ঘড়িটা শুধু একটা ঘড়ি রইল না, সেটা হয়ে উঠল ওই গ্রামের প্রাণ। দূর দূরান্ত থেকে লোক আসত সেই অদ্ভুত ঘড়ি দেখতে। আর অবিনাশ, সে তার ঠাকুমার পাশে বসে সেই ঘড়ির দিকে তাকিয়ে হাসত। তার স্বপ্নটা সত্যি হয়েছিল, কিন্তু সে শিখেছিল এক আরও বড় সত্যি। স্বপ্ন একা দেখলে সেটা শুধু স্বপ্নই থেকে যায়, কিন্তু যখন সবাই মিলে একটা স্বপ্ন দেখে তখন সেটা বাস্তবে পরিণত হয়। যে ছেলেটা একদিন আকাশে নিজের নাম খুঁজত, আজ পুরো গ্রামের আকাশে বাতাসে তার সুর ভেসে বেড়ায়। সে প্রমাণ করে দিয়েছিল, ইচ্ছাশক্তি আর ধৈর্য থাকলে একটা ছোট্ট বীজ থেকেও মহীরুহ জন্মায়।